বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর তরঙ্গ অধ্যায়টি নিয়ে আমরা পূর্বে আলোচনা করছিলাম। এর ধারাবাহিকতায় এখন আমরা বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নিয়ে আলোচনা করব। প্রথমত বিস্তার কি? বিস্তার হলো তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দ্রুত অতিক্রম করে। তো এদের সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে দ্রুত অতিক্রম করা, এই বিষয়টি কি আসলে? এটা হলো আমি সরল দোলকের ক্ষেত্রে দেখাচ্ছি। সাম্য অবস্থানটা হলো মাঝখানের অবস্থান, দেখো ভালো করে খেয়াল করে। অর্থাৎ এই যে মাঝখানে যে অবস্থানটা, এটার নামে কি? সাম্য অবস্থান। তাহলে এই যে তরঙ্গটা এই দিক দিয়ে সঞ্চালিত হয়ে তার যে লেখটা এখানে আসতেছে, তাহলে এর সাম্য অবস্থানটা কিন্তু মাঝখানে এটা। তাহলে আমাদের এই তরঙ্গ তার স্বাভাবিক অবস্থান থেকে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করছে, ঠিক আছে। আবার এই পাশে কি, এই তার মূল মূল লাইন থেকে সে সর্বোচ্চ নিচের দিকে যতটুকু আসছে, সেটাই হলো তার বিস্তার। সরল দোলকের ক্ষেত্রে বিস্তারটা কি হবে? মাঝখানের এই সাম্য অবস্থান থেকে এই দিকে যে দূরত্বটা যাচ্ছে সেটি হলো কৌণিক বিস্তার, এই দিকে যে দূরত্ব যাচ্ছে সেটা হলো রৈখিক বিস্তার। এই বিস্তারটা হলো দু রকম। এখানকার ক্ষেত্রেও এখানে এই রেখাটা হলো রৈখিক বিস্তার, আর আমরা যদি কৌণিক অবস্থান বলি তাহলে এখানে কোণের পার্থক্য হবে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এই মিলে হলো 180 ডিগ্রি। আবার ঠিক সেম এখানে 90, এই পাশে 90, এই মিলে হলো 180। ঠিক আমরা যদি এটা এ বিন্দু থেকে তোমার বি বিন্দুতে আসে, তাহলে কৌণিক বরাবর দশা পার্থক্য হবে 360 ডিগ্রি। এটা হলো কৌণিক, ডি থেকে বিতে। তুমি এখানে খেয়াল করো যে একটা তরঙ্গ পরিপূর্ণ অবস্থানে আসতে কিন্তু 360 ডিগ্রি অতিক্রম করে। এটা যদি বৃত্তাকারে যদি কোনো একটা পর্যাবৃত্ত গতি হতো, ধরো এটা বৃত্ত, তাহলেও কিন্তু আমরা সেখানে এই 360-এর ব্যাপারটা দেখতে পেতাম। এই দেখো, এই ব্যাস বরাবর এই বিন্দু থেকে একটা গাড়ি, একটা বস্তু যাত্রা শুরু করে এই দিক দিয়ে ঘুরে এখানে আসলো। তার মানে তার টোটাল কৌণিক অবস্থান হলো কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এটা আবার এই দিক দিয়ে ঘুরে এখানে আসলো, তাহলে নিচে হলো কত? 180 ডিগ্রি। আরো 180 ডিগ্রি, এই টোটাল সব মিলিয়ে 360। হলো কত? 360 ডিগ্রি। এই মোটামুটি তোমার তাহলে কৌণিকের বিষয়টা নিয়েও আমরা বলতে পারছি এটা। তাহলে বিস্তারটা আশা করি তুমি ক্লিয়ার বুঝতে পারছো, যে সাম্য অবস্থান থেকে এই মাঝামাঝির এই সাম্য অবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব সে উপরে বা নিচে অতিক্রম করছে, সেটি তার হলো বিস্তার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসলে দশা তো মনে হয় কতদিন হচ্ছে সম্মুখ অবস্থা।
এই তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির তার সম্মুখ অবস্থা। এই সম্মুখ মানে হলো সার্বিক। সার্বিক অবস্থা কি হয়? তার ত্বরণ, তার সরণ, তার বেগ ইত্যাদি। এরপরে তরঙ্গ দৈর্ঘ্য। যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সংজ্ঞাটা হয়তো আমরা এভাবে দিচ্ছি যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটা পূর্ণ স্পন্দনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। তার মানে পূর্ণ স্পন্দনের সময়কে বলা হয় দোলনকাল। আর এই দোলনকালে এটি যে দূরত্ব অতিক্রম করবে, তা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটি কিভাবে লেখা যায়। দেখো, দুটেই তরঙ্গ শীর্ষ যদি নেই, এই দুই তরঙ্গ শীর্ষের মধ্যে পার্থক্যর নাম হলো তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। অথবা দুটাই তরঙ্গ পাদবিন্দু নেওয়া হয়েছে, এখানে একটা এখানে একটা, দুটোর মধ্যে পার্থক্য। অথবা আমরা দুটাই কি এই যে একদম মিডল তোমার জিরো বিন্দু নিয়েছি, এই দুটার মধ্যে পার্থক্য। এভাবে কিন্তু তুমি তরঙ্গ দৈর্ঘ্য নানাভাবে কিন্তু প্রকাশ করার সিস্টেম এখানে দেয়া আছে। তো এসব দেখে দেখো বুঝতে পারো কিনা। এই তরঙ্গ দৈর্ঘ্যটা যে তিন ভাবে লেখা যায়, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদবিন্দু দিয়ে, আর একটা হলো ওই মিডল বরাবর জিরো অবস্থান থেকে। ছবিতে দেখো এবং এটি বুঝতে পারো কিনা। দেখতে পাচ্ছ কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে যে বলা হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। তার মানে পর্যায়কাল বলতে আমরা যেটি বুঝি, সেই পর্যায়কাল সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, এটি হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আমার মনে হয় আমাদের এটা ক্লিয়ার। তরঙ্গ বেগ তো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা যে কোনো বেগের ক্ষেত্রে প্রযোজ্য, একই রুলসই আসবে। এরপরে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তো এটা আমি দেখাই দিচ্ছি। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। দেখো, পর্যায়কালের বিধানে বলা হচ্ছে যে টি সময়ে সে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, একবার সে কাঁপে। তাহলে টি সেকেন্ডে কয়বার কাঁপবে সে? একবার। তাহলে এক সেকেন্ডে কয়বার কাঁপবে? 1/t বার। তাহলে এক সেকেন্ডে যতবার কাঁপে সেটাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটাই হলো তোমার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। এখানে দেওয়া আছে এটা F = 1/t। এখন রিলেশন হলো তোমার তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো আমরা একটু দেখি এই সম্পর্কটা কেমন হবে। সংজ্ঞা অনুসারে আমাদের ওই তরঙ্গে টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটি হলো ল্যামডা দূরত্ব। তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে কত দূরত্ব? λ/t। এটা একটু ব্যাখ্যা দেই। একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় হলো কি দোলনকাল টি বা পর্যায়কাল টি বলা হয়।
আর একটা পূর্ণ স্পন্দনের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ল্যামডা। তাহলে 1 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? কি কথা বুঝতে পারছো কি? তাহলে এই যে টি সেকেন্ডে জি অতিক্রম স্যার। করে ল্যামডা দূরত্ব 1 সেকেন্ডে অতিক্রম করবে এতটুকু দূরত্ব। সংজ্ঞা অনুসারে এটা কি ভির মান না? এই যে ভি ইকুয়াল টু এফ, ইয়া, এটা সংজ্ঞা অনুসারে কি ভির মান জি না এটা? স্যার। জি 1 স্যার। সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। জি স্যার। তাহলে এখন তুমি দেখো, আমি যদি এফ এর মান বসাই, এফ ইজিক্যাল টু হলো 1/t, এটা তো আমরা একটু আগে প্রুফ করলাম। তাহলে সেই মানটা যদি এটা বসে দেই, তাহলে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু হলো তোমার এফ ল্যামডা। এটা কিন্তু এখান থেকে লিখতে পারি। এটাই হলো তোমার এখানকার মূল রিলেশন, যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো এখানে সেটাই আছে, আমার মনে হয় তুমি একবার এক নজর দেখতে পারো, এটা ওইভাবেই লেখা আছে। জি স্যার। এখানে এই অংশতে দেখো, তারপরে সংজ্ঞা অনুসারে এটা ভির মান, এই যে এ ফিজিক্যাল টু 1/t, সুতরাং মান বসে দিলে আমাদের কাজটি মোটামুটি শেষ। এবং এখান থেকে বাংলাটাও কিন্তু লেখা যাবে, তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা, আমার মনে হয় গাণিতিক কিছু সমস্যা নিয়ে একটু হালকা আলোচনা করব এরপরে। তো আমাদের এই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডার মধ্য দিয়ে আমাদের আলোচনার এই অংশটি মোটামুটি সমাপ্ত হলো।